এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টটি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর হ্যাঁ, প্লেলিস্ট অবশ্যই রেডি করা আছে, সেখানে ভালো করে দেখতে পারো। চলো গল্পে যাওয়া যাক। ভালো লাগলে লাইক কিন্তু করবে, সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবে। চলো টাটা। তোমার কি মনে হয় জিমিন, আমিও কি চাই না আমারও ছোট্ট একটা বেবি আসুক, আমাদের দুজনের ভালোবাসার প্রতীক হয়ে? সব পুরুষের মতো আমিও চাই, কিন্তু যতবার এগোনোর চেষ্টা করেছি ততবার থেকে শেষবারের মতো দেখা মুখটা বেশি ওঠে। সন্তান হারানোর মায়ের সে কান্নার আওয়াজ আমার কানে বারবার ধ্বনিত হয়, জানান দেয় যে আমি একজন খুনি, যে নিজের সন্তানকে খুন করেছে। আমি চেয়েও সেই স্মৃতি মুছে দিতে পারছি না, আর তাই ওভাবে দুপুরে তোমার সাথে রেড করে ফেলেছিলাম। জিমিন সুকার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সময় চলে যাওয়ার পর আর ফিরে আসে না, তা তো তুমি নিশ্চয় জানো। যদি অতীত ভুলে বর্তমানকে না দেখো, তবে ভবিষ্যৎটাও অতীতের মতো কালো চাদরে ঢাকা পড়ে যাবে। সেই কালো চাদর সরানোর একমাত্র উপায় সামনে এগোনো, অতীতকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়া, যাতে অতীতের করা ভুলের পুনরাবৃত্তি না হয়। বুঝলে সুগা? আচ্ছা সুগা, দেখো তো, আমার চোখে কোথাও তোমার জন্য রাগ অভিমান দেখতে পাচ্ছ কি? পাচ্ছ না তো? আমি দুপুরে কিছুই মনে করিনি, বিশ্বাস করো। আমি তো জাস্ট আমার মনের কথাটা বলেছিলাম, কিন্তু তুমি যদি চাও সময় নিতে পারো। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। জিমিন সুগাকে ছেড়ে দিয়ে ঘুমাতে গেলে সুগা জিমিনকে নিজের খুব কাছে টেনে নেয়। রাত যত গভীর হতে থাকলো, ওদের ভালোবাসা তত পূর্ণতা পেতে থাকলো। ঘরের বাইরের অতি শীতল পরিবেশ আজ জানলার বাইরে এসে থমকে গেছে। তার আজকে ঘরে ঢোকার অনুমতি নেই। পরের দিন সকালবেলা জিমিনের ঘুম ভাঙতে সুগার শান্তির ঘুম থেকে মনে মনে শান্তি পেল, কিন্তু পরক্ষণে চিন্তা করল, সুগা যদি কখনো জানতে পারে আমি জিয়ন জাংকুকের বোন, তাহলে ও কি আমাকে দূরে সরিয়ে দেবে? ভুল বুঝবে না তোমাকে? উফ, কি যে করি কিছুই বুঝতে পারছি না। সুগা চোখ খুলে জিমিনকে চিন্তিত দেখে বলল, এত সিরিয়াসলি কি ভাবছো তুমি? কিছু না, জাস্ট এমনি। আমার কথা ভাবছিলে বুঝি? না, তোমার কথা ভাবার জন্য কোনো নির্দিষ্ট সময় লাগে না মিস্টার বিলাই মশাই, সারাক্ষণ তো তোমার কথাই ভাবি। আচ্ছা, আমি উঠলাম, তুমি আরেকটু রেস্ট করো, তারপর ওঠো। জিমিন সুগার হাত টেনে ধরল। কি হলো, আটকাচ্ছ কেন? আরো আদর চাই বুঝি? রাতে কি মন ভরেনি? আর একটু পেলে ক্ষতি কি? তবে সেজন্য আটকাইনি। তবে তুমি উঠে গেলে আমি কোথায় মাথা রেখে ঘুমাবো? বাড়িতে বালিশের কি অভাব পড়েছে? জিমিন বালিশে মুখ গুজে দিল। কি আনরোমান্টিক লোক রে বাবা। তাহলে তো বলতে হয় তোমার পছন্দ ভালো নয়, তাই না জিমিন? সুগা আর কোনো কথা না বাড়িয়ে জিমিনের গালে একটা কিস করে ওয়াশরুমে ঢুকে পড়ল। জাংকুক চেয়ারে বসে একমনে কিছু একটা চিন্তা করছে, মনে মনে এক জটিল ধাঁধার সমাধান করছে। হঠাৎই দরজায় নক পড়তে জাংকুক বাস্তবে ফিরল। কামিন। কনস্টেবল সুবিন ভেতরে এলো। বলো সুবিন, কি খবর পেলে? স্যার, আমি খুঁজে পেয়েছি জুনকে। কার অপেক্ষা করছে তাহলে? পুরনো কোনো ছবি পেয়েছো লোকটার? সুবিন মাথা নিচু করে হাতের খামটা জাংকুকের দিকে এগিয়ে দিল। সুবিনের হাবভাব জাংকুককে অবাক করছে। জাংকুক খামটা খুলে ছবিটা বার করে সুবিনের দিকে তাকিয়ে বলল, তুমি শিওর তো সুবিন? সুবিন হেসে মাথা নাড়ল। জাংকুক একটা তৃপ্তির হাসি দিল। থ্যাংক ইউ সুবিন, আমার মনে যে জটিল ধাঁধাটা জট পাকা ছিল সেটা সমাধান হয়ে গেল। তুমি সাহায্য করেছো বলেই হয়েছে, ধন্যবাদ। কিন্তু স্যার? আর কোনো কিন্তু নয়, আর কোনো কথা নয়। শয়তানটাকে তোলো ওর বাড়ি থেকে, আমি ডেকে নিয়ে যাব। যেখান থেকে এই রহস্যের শুরু হয়েছিল সেখানে এটা শেষ হবে। কিন্তু আফসোস, সুগা আর তের জীবনটা একটু হলেও বদলে যাবে এরপর। সুবিন মাথা নিচু করে রইল।
জিমিন কিচেনে খাবার রেডি করছে, আর সুগা তো পিছন থেকে জ্বালাতন করেই যাচ্ছে। জিমিন মাঝে মাঝে বিরক্ত হয়ে ওর দিকে কটমট করে তাকালেও সুগা ডোন্ট কেয়ার ভাব নিয়ে জিমিনকে জ্বালিয়ে যাচ্ছে। জিমিন এবার চিল্লিয়ে উঠল, আজ আমার হাত দিয়ে খুন্তির বাড়ি খাবার ইচ্ছে আছে বুঝি? কেন? তুমি তো সবসময় বলো আমি নাকি আনরোমান্টিক, আবার একটু রোমান্স করতে চাইলেও ভয় দেখাও। আচ্ছা ভাবো যদি কোনোদিন আমার কিছু হয়ে যায়। সুগার কথা শেষ হবার আগেই বেল বেজে উঠল। জিমিন সুগাকে সরিয়ে দরজা খুলতে গেল। দরজা খুলেই হতবাক, সামনে জাংকুক দাঁড়িয়ে আছে। জিমিন ভয় পাচ্ছে দেখে জাংকুক ইশারায় আশ্বাস দিল যে ভয় পাচ্ছে সেটা নয়, অর্থাৎ সুগাকে কিছু করতে আসেনি জাংকুক। একটু পরে খেয়াল করলো জাংকুকের পাশে ওর বয়সী একটি মেয়ে দাঁড়িয়ে। জাংকুক ইশারায় বোঝালো এটাইতে। অনেকক্ষণ হয়ে গেছে তাও জিমিন আসছে না দেখে সুগা কিচেন থেকে জিমিনকে ডাকতে ডাকতে বের হলো। সুগা সামনে এগোতেই স্ট্রেচ হয়ে গেল। জাংকুক আর কিছু পুলিশকে দেখে সুগা জিমিনের দিকে তাকালো। সুগার বুক কেঁপে উঠেছে। না, নিজের কথা ভেবে নয়, জিমিনের কথা ভেবে। জাংকুক সুগার অবস্থা বুঝে বলে উঠল, চিন্তা নেই সুগা, আমি তোমাকে এখানে অ্যারেস্ট করতে আসিনি। তে তো হতবাক হয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে। চোখের সামনে যা যা হচ্ছে তা যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জিমিন ধীর পায়ে সুগার কাছে গিয়ে সুগার হাত জোড়া নিজের হাতে আবদ্ধ করে নিল। সুগা, আমি জানি না এরপর এখানে কি হতে চলেছে, তবে সবার প্রথমে আমি তোমাকে কিছু বলতে চাই। তোমাকে কখনো বলার সুযোগ হয়নি যে আমার একটা দাদা ছিল। হ্যাঁ সুগা, আমার সবকিছু মনে পড়ে গেছে। আজ নয়, কিছুদিন আগেই আমি তোমার থেকে সেটা লুকিয়েছি। সুগা, আমার দাদার নাম জিয়ন জাংকুক। সুগা জিমিনের কথা শুনে দুকদম পিছনে সরে গেল। সুগা প্লিজ আমার কথা বোঝো, আমাকে ভুল বোঝো না। আমি দাদাকে সব সত্যি জানিয়েছি। ও এখানে তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে আসেনি। ও কিছু সত্যি কথা বলতে এসেছে, যেটা জানা তোমার খুব প্রয়োজন এই অন্ধকার জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য। সুগা ধপ করে সোফায় বসে পড়ল। জাংকুক সুগার কাছে এসে এগিয়ে বলল, সুগা নিজেকে শক্ত করো, এখন তোমাকে আরো অনেক শক্ত হতে হবে। অনেক সত্যি জানার আছে তোমার, কারণ এবার তুমি তোমার মায়ের আর তোমার সন্তানের খুনির নাম জানতে পারবে। কি বলছো জাংকুক এসব? আমার সন্তানকে তো সুগাই খুন করেছে। না, তোমার সন্তানকে সুগা মারেনি, জেনেও নয় আর অজানাইও নয়। তুমি যখন হসপিটালে ছিলে তখন তোমার বেবি বেঁচে ছিল। তে বেবিকে সে মেরেছে যে সুগাকে মারতে চেয়েছিল। কিসমতের কি খেলা, একজন বাবা নিজের ছেলে এবং ছেলের বাচ্চা দুজনকে খুন করতে চেয়েছে। একটাই সে সফল, আরেকটাই সে অসফল। কি সব বলছে জাংকুক, ক্লিয়ার কর সব। জাংকুক তেজিমিনার সুগাকে এক জায়গায় বসিয়ে নিজে একটা চেয়ার নিয়ে ওদের সামনে বসলো। ঘটনাটা শুরু আজ থেকে 28 বছর আগের। এখানকার সবচেয়ে দাপটে পুলিশ অফিসারের মেয়ে ছিল লিসা চৌধুরী। তখনকার দিনেও তার বাড়ির পরিবেশ এতটাই খোলামেলা ছিল যে তিনি নির্দ্বিধায় কলেজে পড়াশোনা করতেন। মেয়েটা মিষ্টি স্বভাবের, একবার দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। কিন্তু লিসা চৌধুরী নিজে কাউকে তার ধারে কাছে আসতে দিতেন না। তবে নিয়ম অনুযায়ী তিনিও একদিন প্রেমে পড়লেন। শহরে নতুন মুখ গান গায় ছোট ছোট ফাংশনে মিস্টার জুন। লিসা চৌধুরী তাকে ভালোবেসে নিজের ঘর ছাড়লেন। সে সময়ে লিসা চৌধুরীর বাবা যত সৎ আর সহজ মানুষ হোক না কেন, মেয়ের করা এই কাজকে তিনি মেনে নিতে পারলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন জীবনে কোনোদিন মেয়ের মুখ দেখবেন না। লিসা চৌধুরী কিন্তু তাতে ভটকে গেল না। সে মিস্টার জনের সাথে এই শহরে এক কোণে নিজের সংসার ছোট্ট করে পাতলেন। দিনগুলো ভালোই যাচ্ছিল তাদের, কিন্তু লিসা চৌধুরীকে নিজের প্রেমে ফাঁসিয়ে যে জন্য জন বিয়ে করেছিলেন, অর্থাৎ লিসা চৌধুরীর বাবার প্রপার্টি, তা তার হাতের বাহিরে রয়ে গেল। এমন সময় হঠাৎ একদিন তারা জানতে পারলেন যে লিসা চৌধুরী মা হতে চলেছেন। মিস্টার জন ততদিনে সুযোগ করছিলেন। তিনি বুঝে গিয়েছিলেন এখানে তার কোনো সুরাহা হবে না, তাই লিসা চৌধুরীকে ফেলে যাবার পথ খুঁজছিলেন। আর সেই সুযোগ তার কাছে এলো। মিসেস লিসার কাছ থেকে নতুন খবর পেয়ে জন তাকে বললেন, তাদের খরচ দিন দিন বাড়ছে, এভাবে তার চলে না,
তাই তিনি শহরে গিয়ে কাজ খুঁজবেন। সহজ মনের মেয়ে লিসা তা বিশ্বাস করে ফেলেছেন। তার স্বামী যাওয়ার আগে তাকে বলেন সামনে পুরো জীবন পড়ে আছে, যখন খুশি তারা বাচ্চা নিতে পারবে, কিন্তু এখন অভাবের সংসারে তার কোনো বাচ্চা চাই না এবং বাচ্চাটাকে যেন নষ্ট করে দেয়। মিসেস লিসা সব কথা মানলেও শেষেরটা মানতে পারলেন না। তিনি ভাবলেন এখন হয়তো ইনি অভাবের সংসারের জন্য এমন করছেন। ফিরে এসে যখন নিজের সন্তানকে দেখবেন তখন খুশি অবশ্যই হবেন। এইভাবে তিনি দিনের পর দিন প্রতীক্ষা করতে লাগলেন তার জন্য, কিন্তু কই তিনি আর ফিরলেন কই। পরে এক শহরের বন্ধুর বাড়িতে আশ্রয় নিলেন এবং তার কাছ থেকে জানতে পারলেন মিস্টার জন তাকে ধোঁকা দিয়েছেন, যার জন্য নিজের পরিবার ছাড়লেন, সবার চোখে খারাপ হলেন। সেই মানুষটি তাকে ধোঁকা দিয়েছে এটা জানতে পেরে তিনি তা মেনে নিতে পারেননি। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। একসময় তার কষ্টের অবসান হলো। এক ছোট্ট শিশুপুত্র জন্ম দিয়ে তিনি মৃত্যুকে আপন করে নিলেন। যাওয়ার আগে বাচ্চাটাকে নিজের বন্ধুর হাতে তুলে দিয়ে ওকে ভালো করে মানুষ করার অনুরোধ করেছিলেন। সে বাচ্চাটা আর কেউ নয়, সে হলো মিস্টার সুগা। তে অবাক হয়ে সুগার দিকে তাকিয়ে দেখলো সুগার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর জিমিন ওকে আগড়ে ধরে রয়েছে। কিন্তু সুগার বাবা তো মিস্টার জেহব। ঠিক বলেছ তে, হয়তো মিস্টার জেহব সুগাকে জন্ম দেয়নি, কিন্তু সুগাকে সঠিক মানুষ তৈরি করেছেন, ভালোভাবে লালন পালন করেছেন। সুগা, তোমাকে একটা কথা বলার আছে। সুগা জাংকুকের দিকে ফিরে তাকালো। সে লোকটার খোঁজ আমি পেয়েছি সুগা, তাকে সাথে এনেছি, একটু পরে তাকে সবার সামনে উপস্থিত করব। এই ঘটনাটা এখানেই শেষ নয়, এর আর একটা অধ্যায় আছে। আরেকটা অধ্যায়? হ্যাঁ সুগা, তোমার জীবনের পরবর্তী অংশটা ভাগ্যক্রমে আবারও সেই আগের ঘটনাতে আটকে গিয়েছে। মানে? বলছি, তুমি যখন তোমার জন্মদাতা বাবার থেকে প্রতিশোধ নিতে এলে শহরে, তখন তুমি তার নাম জুন ছাড়া কিছু জানতে না। যাই হোক, সৌভাগ্য নাকি দুর্ভাগ্য বলবো জানি না, তবে তার মাঝে তের সাথে আলাপ হলো তোমার। তাই তো সেই কবেই থেকে তোমাকে ভালোবেসেছিল, মাঝে তুমি হারিয়ে যাওয়াতে বলতে পারিনি। আবার যখন ফিরে এলে তখন আর নিজে না করে ছাড়তে পারলো না। তোমাকে ভালোবাসার কথা জানালে তুমি প্রথমে অস্বীকার করলে। জন নামক লোকটার হদিশের উদ্দেশ্যে আবার আপন করে নিলে। এরপরে সব ঘটনা আমাদের সবার জানা। তেকে ওখানে আমি সব বলেছি, তেও বুঝতে পেরেছে তুমি নির্দোষ। কিন্তু সুগার তের জীবনে যখন একটা টানাপোড়েন চলছে, তখনই হঠাৎ করে একদিন জন নামক লোকটি জানতে পারে যে সুগা তারই সন্তান। প্রথমে তো তিনি বুঝে উঠতে পারেননি যে রাস্তায় লিসাকে ফেলে এসেছিলেন তার সন্তান কি করে এত বড় সম্পত্তির মালিক হলো। খোঁজ খবর নিয়ে মিস্টার জেহবের কথা জানতে পারলেন। তখনই তিনি গুটি সাজাতে শুরু করলেন যে কিভাবে সুগার সম্পত্তি হাসিল করা যায়। লিসার বাবার কাছ থেকে যা পাননি তা সুগার কাছ থেকে পাবেন। প্রথমে তিনি এত সব ভাবেননি, কিন্তু পরে যখন জানতে পারলেন সুগা আসলে তাকে ভালোবাসে না, তখন থেকেই নিজের চাল দেওয়া শুরু করলেন। একটা সহজ মেয়ের জীবন ও জঘন্য খেলার সাথে জড়িয়ে ফেললেন। ততদিনই সুগা আরেকটা ভুল কাজ করে ফেলেছে, তের সাথে সেই দিনের রাতের ঘটনা করে। সে ভুল কাজটা সুগাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। আরো একটি ভুল এর মধ্যে, তা হলো তেকে নিজের জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য পুড়িয়ে মারার নাটকটা করলো। তে নিজের পেটে সন্তানকে বাঁচাতে ভয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসলো। খবর গেল ওই লোকটার কাছে। তিনি আসলেন হসপিটালে, জানতে পারলেন তে প্রেগনেন্ট। যদিও অ্যাক্সিডেন্টে ওর বাচ্চা সেরকম কোনো ক্ষতি হয়নি, কিন্তু বাচ্চাটা যদি বেঁচে থাকে তবে তার সাজানো এতদিনের প্ল্যান তছনছ হয়ে যাবে। তাই ডাক্তারকে ঘুষ দিয়ে বললেন যাতে বাচ্চাটা তারা নষ্ট করে দেয়, আর তেকে যেন বলে অ্যাক্সিডেন্টে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। ব্যাস, এতে কাজ হলো। তের মনে এই অজ্ঞান সারে সুগার জন্য ঘৃণার বীজ বপন শুরু হয়ে গেল। আমি যেদিন তের মুখ থেকে এই কথাগুলো শুনেছিলাম তখন এতটাও সন্দেহ হয়নি আমার, কিন্তু সুগার কথাগুলো শোনার পর মনে হলো 1 মাসের প্রেগনেন্ট হলে কি এতটা ক্ষতি হয় বাচ্চার, যেখানে তার ইনজুরি সেরকম ভাবে তো ছিলই না, জাস্ট কয়েকটা কেটে যাওয়া ছাড়া। খোঁজ নিতে গেলাম হসপিটালে, ডাক্তারের খোঁজও পেয়েছি।
সে বর্তমানে জেলের চাকরি টানছে। কিন্তু কে সে লোকটা যে আমার সাথে এমন নোংরা খেলা খেললো? সে তোমার বাবা সুগা, তোমার জন্মদাতা বাবা। একটু থেমেই জাঙ্কুক চিল্লিয়ে উঠল, ইয়ঞ্জন, ওনাকে ভেতরে নিয়ে এসো তো।